আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবারও নিয়ে এলাম বন্দি খাঁচার পাখি, সাথে আছি আমি জিয়ার জাহিদ। গল্প শুরুর আগে সবার কাছে বিনীত অনুরোধ থাকলো, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। তো ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরে যাই। সাফারকে এখনো খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে চন্দ্রা ছাতা হাতে নিয়ে বের হয়ে এলো বালকনিতে। ততক্ষণে ধীরে ধীরে বৃষ্টি থেমে আবার ঝোড়ায় ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। ক্ষণে ক্ষণে আকাশে বিজলিও চমকাতে দেখা যাচ্ছে। এতে চন্দ্রও ভয়ে কিছুটা কেঁপে উঠল। সাফারের কাছে এসে মাথার উপর ছাতাটা দৌড়ে ক্ষিপ্ত কণ্ঠ বলল, সমস্যা কি আপনার? এভাবে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছেন কেন? ভূতে ধরেছে নাকি কুকুরে কামড়িয়েছে? কখন দৌড়ে ডাকছি শুনছেন বলে তো মনেই হয় না। আপনি জানেন না এই সিজনে বৃষ্টিতে ভিজার মানে কি? নির্ঘাত জ্বর বইয়া না। তাহলে এসব করার মানে কি? অসুখ বিসুখ হলে আমি কিন্তু আপনার একদম সেবা যত্ন করতে পারবো না, বলে দিলাম। এখন ঢং না করে ভেতরে চলো। চন্দ্রা তোতা পাখির মতো কেবল বলেই গেল, কিন্তু এগুলো কথার একটাও সাফারের চিন্তাধারার রাজ্যে কোনো হেলদোল করতে সক্ষম হলো না। বরং সাফার এখনো ঘোর লাগা চোখে তাকিয়ে আছে চন্দ্রার দিকে। সাফারের এমন আচরণে চন্দ্রা মেজাজের পারদ যেন সীমা লঙ্ঘনে ইচ্ছুইছে। শরীর কাঁপছে। রাগে নাকি ঠান্ডায় বলা মুশকিল, কিন্তু সাফারকে দেখলে মনে হবে ও বেশ মজা পাচ্ছে চন্দ্রাকে রাখতে দেখে। হঠাৎ সাফার চন্দ্রার হাতের ছাতাটাও ফেলে দিতেই চন্দ্রা কিং কর্তব্য বিমল কিছু বাবার আগে চন্দ্রার হাত ধরে নিজের একদম কাছে টেনে নিল। ঝুমঝুম বৃষ্টি আর মেঘের ঘর্ষণে যখন পুরো পৃথিবীটাই কেঁপে উঠতে ব্যস্ত, ঠিক তখনই এই কপোতাকেই একে অপরের সাথে লেপ্টে চোখের গভীরে হারিয়ে যেতে ব্যস্ত। বৃষ্টির প্রতিটি ফোঁটা ছুঁয়ে দিয়ে যাচ্ছে তাদের দুজনকে। এক চুল পরিমাণও ফাঁক নেই তাদের মাঝে। সাফার তখনও মুগ্ধ নয়নে দেখতে ব্যস্ত নিজের বাবা রানীকে। ছোট ছোট চুল থেকে টুকটুক বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে চন্দ্রার নির্মূল কপালে আর গালে। মুক্তোর মতো কিছু জড়ে পড়েছে চন্দ্রার চোখের পাতায়, নাকে আর কানের ললি থেকে। সাফার অপলক দৃষ্টিতে তাকিয়ে উপভোগ করছে নিজের চন্দ্রাবতীকে। হঠাৎ চন্দ্রার ঘাড়ে মুখ গুজে দেয় সাফার। অবশেষে চন্দ্রার চোখ বন্ধ করে ফেলে। সিক্ত গাড়ে চুম্বনের অনুভূতির সর্বাঙ্গে কাঁপন ধরাতেই যথেষ্ট। চন্দ্রা জমে গেল। রাগগুলো কেমন মোমের মতো গলতে শুরু করলো। অল্পক্ষণে পর সাফারের ভারী নিঃশ্বাস কানে কাছে খুব অনুভব করলো চন্দ্রা। শুনতে পেল অস্পষ্ট সুরে সাফার বলছে, ভালোবাসি। চন্দ্রা তড়িৎ বেগে সাফারের দিকে তাকালো। সে চোখে এখনো চন্দ্রার জন্য নেশা দেখতে পাওয়া যাবে। কেমন ঘোর লাগা চাউনিতে তাকিয়ে আছে সাফার, কিন্তু চন্দ্রা নিজেকে সামলিয়ে নিয়ে সেই খুন করা চাউনি সম্পূর্ণ আগ্রহ করে ফেলল। এই মানুষটির কোনো মিষ্টি কথাও আর গল্পে না। তাই কিছুটা চাপার আগ দেখিয়ে মুখে বলল, আপনার কোনো নাটক আমি ফাঁসব না, তাই অযথা চেষ্টা করা বন্ধ করুন। আপনার কোনো কিছুই আমার মন গলাতে পারবে না। সাফার কোমর জড়িয়ে চন্দ্রাকে আরো একটু কাছে টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। মুখের রহস্যময় একটা হাসি খেলে গেল। বলল, ফেসে তো অনেক আগেই গিয়েছ, নতুন করে আর কি ফাঁসাবো তোমায়? চন্দ্রা রাগে ফুঁসে উঠল, নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। সাফার চন্দ্রাকে জড়িয়ে ধরেই বৃষ্টি ভরা আকাশের দিকে বদ্ধ চোখে তাকাল। তোমার প্রেমে, তোমার মাতাল করা গন্ধে আমি পাগল হতে চাই। তোমার এলোকেশি চুল ঠোঁটের কোণায় সেই হাসিতে বিভোর হতে চাই। তোমার কোমল হাতে গভীর স্পর্শ আমি আবারও অনুভব করতে চাই। তোমার শরীরের প্রতিটি আঁকেবাঁকে আমার চুম্বনের ব্যথা তুলতে চাই। তোমার সর্বজুড়ে কেবল আমি বসবাস করতে চাই। তোমার প্রেমের সুধা পান করতেই আমি ব্যাকুল হতে চাই। তোমাকে পাওয়ার জন্য আমি আবারও পাগল হতে চাই। এদিকে সকাল হতে না হতে নীলুফারের রোমে ভিড় জমতে দেখা যায়। হঠাৎ করে কারো আগমন ঘটেনি। সবাই আলোচনা করেই মিটিংয়ের ব্যবস্থা করেছে। তবে নীলুফারের গম্ভীর আর ফ্যাকাশে মুখ দেখে কেউ আর কিছু বলার সাহস করতে পারল না। কিন্তু হাওয়াবানু চুপ থাকার মানুষ না। তার টেপ রেকর্ডার অন হয়ে গিয়েছে। সেই কখনই নীলুফারকে বারবার তিরস্কার করে যাচ্ছে। কথার ছলে বারবার মনে করিয়ে দিচ্ছে, আজ থেকে নীলুফার বেগমের এই সংসারে কোনো অধিকার থাকবে না। একটা ভিখারির মেয়ে এখন এই বাড়িতে রাজ করবে। এসব বলে নীলুফারের মন চন্দ্রার প্রতি আরো বিষিয়ে দিচ্ছে, যার ফলে নীলুফার কিছুতেই চন্দ্রাকে মেনে নিতে পারছে না মন থেকে। হাওয়াবানুর আচরণে ইমরান কিছুটা হতাশ। তার ভাষ্যমতে জীবনটা সাফারে,
তাহলে সেই ভাববে সে তার বাকি জীবন কার সাথে কাটাতে চায়। কেন এরা ছেলের সংসার নিয়ে এতটা টানা হেঁচড়া করছে? এতে সমস্যা বই কমবে না, যার প্রাণী সব শেষ হয়ে যাবে। এদের অতিরিক্ত মাতামাতির জন্য সাফার নিশ্চয়ই ভেবেই সব করেছে, কিন্তু এদের কি করে বুঝাবে? মায়ের কথা কাটার মতো ছেলে নয় ইমরান, তবু অনিচ্ছা সত্ত্বেও বলতে বাধ্য হলো আজ। যা হয়েছে ভুলে যাওয়া আপা, মেয়েটা এতিম, 7 বংশ হয়তো কেউ নেই। সাফারও মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে। তাছাড়া তুমি আপন করে নিলে দেখবে তোমার কথা মতোই চলবে, তোমার মতামতের সম্মান করবে। আমি বলছি না সাফার ঠিক করেছে, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে, এটাকে আর পাল্টানো সম্ভব না। সাফার তোমার একমাত্র ছেলে, না বুঝে কোনো উল্টাপাল্টা করছে পারবে না, আবার ছেলেকে না হারাতে হয়। নীলুফার নিশ্চুপ, মুখ দেখে বোঝার জোর নেই তার ভেতরে কি চলছে। তাই ইমরানের কথা প্রেক্ষিতে কোনো কিছু বলার প্রয়োজন মনে করল না। তবে ইমরানের কথায় হাওয়া বানু সাপের ন্যায় ফুস করে উঠে ফোড়ন কেটে বলে উঠল, চুপ থাক তুই। আচ্ছা জ্ঞান দিতে এতই যদি বেশি জানতিস তাহলে নিজের বউয়ের কুকর্ম আগে আন্দাজ করতে পারলি না কেন? নিজে তো বিপদে গেছস, এমন চাস আমার নাতিটাও বানরের জলে ভেসে যায়। পাশেই দাঁড়িয়ে ছিল ইমরানের কয়েক মাস আগে বিয়ে করা নতুন বউ আদ্রিতা। মেয়েটির পরিচয় তেমন বলার মতো কিছুই নেই। গ্রামের সহজ সরল হতো দরিদ্রের মাঝে বেড়ে ওঠা মেয়ে, যেখানে গ্রামের মেয়েদের 15 না হতেই বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয়। সেখানে আদ্রিতার বয়স প্রায় 30 ছুঁই ছুঁই, কিন্তু পাত্রপক্ষের মোটা অঙ্কের পণের দাবি পূরণ করা সম্ভব ছিল না আদ্রিতার বাবা মায়ের। ফলপ্রসূ একের পর এক বিয়ে ভাঙতে থাকে, কিন্তু সময়ের সাথে বয়স তো আর থেমে থাকে না। আর এই বয়সে আদ্রিতার অভিশপ্তের কারণ। গ্রামের একটা কথা আছে না, কুড়িতেই নারী বুড়ি। এই কুসংস্কার থেকে মানুষ আদৌ বের হতে পারে। অবশ্যই আমাদের শিক্ষিত সমাজের অতি শিক্ষিত পুরুষদেরও দেখা যায় অল্প বয়সের কচি বাচ্চা মেয়েদের বিয়ের জন্য পাত্রী হিসাবে খুঁজতে। সত্য বলতে এরা বউ চায় না, এরা চায় একজন দাসী, যাকে দিনের 24 ঘন্টা বছরে 12 মাস বেতন ছাড়া সংসার নামক জাতা কলে পিষিয়ে মারতে পারবে। অথচ সেখানে কোনো শব্দ হবে না, অধিকার সমান বলে কোনো দাবি থাকবে না। একজন রাজা তো আরেকজনকে অসহায় প্রজা, সেখানে বাবার রাজকন্যাটি কারো ঘরের মহারানী হতে পারে না। তবে একজন প্রাপ্তবয়স্ক শিক্ষিত নারী থেকে এসব আশা করা বোকা। এদেরকে দাবিয়ে রাখা কঠিন, কারণ তখন সে যুক্তি পরামর্শ চাহিদা করে। কিন্তু বাচ্চা মেয়েদের বেলায় তেমন হয় না, তাদেরকে দাবিয়ে রাখা শাসন করা সহজ হয়। কিন্তু ইমরানের মন মানসিকতা এমন নয়। ইমরান যথেষ্ট বুঝদার ছেলে, মুনাকেও অনেক বোঝার চেষ্টা করেছে, কিন্তু বিফল হলো। তবে মন থেকে মুনাকে আজও বলতে পারে প্রথম ভালোবাসা বলে কথা। মুনার ভালোবাসায় দোকা থাকলেও ওর ভালোবাসার সোনার মতো কাটিয়েছিল। তাই তো মাস কয়েক আগে হাওয়া বানু বিয়ের প্রসঙ্গ তুলতেই ইমরান এক কথায় নাকচ করে দেয়। কিন্তু হাওয়া বানু এক প্রকার ব্ল্যাকমেল করেই বিয়েতে রাজি করায় ইমরানকে। মায়ের জোরাজুরিতে বিয়েটা করলেও আদ্রিতাকে আজও নিজের পাশে মেনে নিতে পারেনি। এমন নয় মেয়েটি দেখতে অসুন্দর, গ্রামের সাদামো চাবি, মনটাও খুব সরল। তবে ইমরান কেন জানি মানতে পারছে না। আর আজ সেই বউয়ের সামনেই মায়ের তিরস্কারের গায়ে কাটা দিয়ে উঠল। কিছুটা অপমান বোধ হলো, তাই দ্রুত রুম ছেড়ে চলে গেল। আদ্রিতা ইমরানের যাওয়ার দিকে মন খারাপ করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। শাশুড়ির তিক্ত কথা ওর নিজেরও ভালো লাগেনি। কি প্রয়োজন ছিল অতীতের ভুলগুলো বারবার টেনে আনা? এতে মনের ক্ষতগুলো বরং আরো বেশি গভীর হয়। তখন আর মলম লাগানোর উপায় থাকে না। মা হয়ে সন্তানের ঘায়ে আঙ্গুল দিয়ে খুঁচিয়ে কি মজা পেল আদ্রিতার সরল মন, তা বুঝতে পারছে না। সাথে এটাও বুঝতে অক্ষম আদ্রিতা, হাবনুর নিজেও তো তার ছেলের জন্য গরিব ঘরের মেয়ে আদ্রিতাকে এনেছে। তাহলে চন্দ্রা মেয়েটির ক্ষেত্রে এদের তো বিধিনিষেধ কেন? কারো কথায় কোনো নীলুফারের ভাবনা তেমন হেরফেল হলো না। মনের গহীনে কিছু একটা হিসেব মিলাতে ভীষণ ব্যস্ত। ওর ভিতরে কি চলছে কেবল ওই জানে। এমন সময় দরজার কড়াঘাতে আওয়াজ দিয়ে আবির প্রবেশ করলো। আবিরকে রুমে প্রবেশ করলো দেখেই আদ্রিতা রুম থেকে বেরিয়ে গেল। ব্যাপারটা কারো বোধগম্য হলে নাও আবিরের চোখে মুখে রহস্যময় হাসিও ফুটে উঠল। রুমটির কর্নার থেকে একটা চেয়ার টেনে নীলুফার বরাবর এসে বসে নির্বিচ্ছেদে বলল, ভাবি আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। ওদের নতুন প্রজেক্ট ফারাজ একাই নিজ হাতে সামলাচ্ছে। নিশান্ত
মৃণালী অবশ্যই ওর সাথে আছে, কিন্তু অর্পিতাকে প্রজেক্টের কাছ থেকে দূরে রাখা হয়েছে। হৃদির ঘটনাটি হওয়ার পর অর্পিতার কাজে যাওয়ার ব্যাপারে সাফার বাদে বাড়ির সবাই দ্বিমত পোষ করে। সাফারকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছে সবাই, কিন্তু কোনো লাভ হয় না। তাছাড়া ফারাজের নিজেরও পছন্দ না ওর বউ এই কাজ করবে, কারণ এখানে কাজের উদ্দেশ্য ভালো খারাপ উভয় মানুষের আনাগোনা চলে। সবার উদ্দেশ্যে বা সবার নজর যে ভালো হবে এমন কোনো কথা নেই। এতে সবার বদনজর থেকে রক্ষার জন্য অর্পিতাকে সবসময় চোখে চোখে রাখা অসম্ভব। এই তো কয়েক মাস আগের কথা, ওদের কাজে বাধা দিতে কয়েকজন স্থানীয় গোন্ডা হামলা করে সাইডে, দাবি করে মোটা অঙ্কের চাঁদা। কিন্তু ফারাজ তাদের দাবি মানতে অস্বীকার করল। ফারাজের সাথে হাতাহাতি পর্যন্ত ওদের, এমনকি মৃণালীর গায়েও হাত তুলতে এরা কণ্ঠবোধ করেনি। পরে অবশ্যই অব্র আর নিশান্ত মিলে সিচুয়েশন হ্যান্ডেল করে ফেলে। কিন্তু এমন অপ্রীতিকর ঘটনা প্রায়ই হয়ে থাকে, তাই অনেক ভেবে ফারাজ অর্পিতাকে দূরে সরিয়ে রেখেছে এই কাজ থেকে। কিন্তু সাথে এও বলেছে অর্পিতা চাইলেও অন্য যে কোনো কাজ করতে পারে যেটাতে ও স্বচ্ছন্দ বোধ করে। তাই এখন একাই রেডি হচ্ছে। হোটেলের কাজ পড়ায় শেষ, খুব শীঘ্রই হোটেলের ওপেনিং করে একটা বড় পার্টির আয়োজন করার চিন্তা ভাবনা আছে। প্রতিদিন ফারাজ রেডি হওয়ার সময় অর্পিতাকে ডাক পারে, এটা কই ওটা কই বলে পাগল করে তোলে। কিন্তু অর্পিতা লক্ষ্য করলো ফারাজ আজ একটিবারও ওর নাম ধরে ডাকে, এমনকি সকাল থেকে একটিবার ওর দিকে তাকা হয়নি পর্যন্ত। কোনো কিছুর দরকার পড়লে নিজেই খুঁজে নিচ্ছে। অর্পিতা বেশ কয়েকবার সাহায্য করার চেষ্টাও করেছে, কিন্তু ফারাজ প্রদান্বিত চোখে অর্পিতার দিকে তাকাতেই অর্পিতা দ্বিতীয়বার আর সাহস হয়নি কিছু বলার। ফারাজ নিজের কিছু জরুরি কাগজপত্র ব্যাগে গুছিয়ে অর্পিতাকে সম্পূর্ণ আগ্রহ করে চলে গেল। অর্পিতা ডাহর করতে পারছে না ফারাজের আচানক এমন আচরণের পিছনে কারণ কি। আজ নাস্তা না করেই ফারাজ বাড়ি থেকে চলে গেল। অর্পিতার ভীষণ মন খারাপ হলো। ওদের বিয়ে হওয়ার পর কখনো এমন হয়নি, বিনা কারণে রাগ দেখানো বা ঝগড়া করা এমন কোনো কিছুই হয়নি। এমনকি অর্পিতা এই সম্পর্কে মেনে নিতে বা মানিয়ে নিতেও কিছু সময় চেয়েছে ফারাজের কাছে। ফারাজ তাও খুশি খুশি দিয়েছে। তাই তো এতটা মাস পরেও ফারাজ নিজের সীমা লঙ্ঘন করেনি, সম্পর্কের পবিত্রতা এখনো বজায় রেখেছে। অর্পিতা জানে ফারাজের জায়গায় অন্য কেউ হলে এটা কখনো সম্ভব হতো না, জোর করে হলেও নিজের অধিকার বুঝে নিত। কিন্তু ফারাজ তা করে। একই রুমে থেকে নিজের স্ত্রী থেকে দূরত্ব বজায় রাখা এতটা সহজ একটা ছেলের জন্য কখনোই না। কিন্তু ফারাজের ধৈর্য সীমা অর্পিতা না চাওয়া সত্ত্বেও একটা মুগ্ধতা অনুভব করেছে। আজকাল মাও হয় ভাইয়ের জন্য। অর্পিতাকে করুণা করে সেদিন বিয়ে না করলে হয়তো ফারাজকে অর্পিতার মতো বকতে হতো না। নিজের পছন্দ মতো জীবনসঙ্গীর সাথে বাকি জীবনটা ভালোভাবেই কাটাতে পারত। চন্দ্রা বসে আছে শাড়ির নীলুফারের রুমে। সকালে নাস্তা টেবিলে তার দেখা পাওয়াই যায়। সাফার বেশ কয়েকবার ডাকার পরও দরজা খোলেনি নীলুফার। কিন্তু সকালের নাস্তা পরেই চন্দ্রার ডাক পড়লো নীলুফারের রুমে। সাফারের সাথে আসতে চাইলেও চন্দ্রা অস্বীকৃত যান, ও একাই সামলাতে পারবে বলে। চন্দ্রা এই কনফিডেন্স ভালো লেগেছে সাফারের, কিন্তু কোনো কিছু নিয়ে ওভার কনফিডেন্স ভালো না, তা সাফার জানে। তাছাড়া মায়ের আচরণ যে চন্দ্রার প্রতি ভালো হবে তা জানে না। দরজার পাশেই দাঁড়িয়েছিল চন্দ্রা। কিচ্ছে নীলুফার বেগমকে কিছুটা অসুস্থ বলে মনে হলো। তার দুর্বল শরীর, ফ্যাকাশে মুখ, অনেক কিছু স্পষ্ট। এতে বিন্দুমাত্র নাটকতা নেই। এতটুকু চন্দ্রার বোঝার বয়স অবশ্যই হয়েছে। নীলুফার চন্দ্রাকে নিজের পাশে এসে বসতে ইশারা করল। ফোনে কারোর সাথে কথা বলতে ব্যস্ত দেখা গেল। ফোনের অপর পাশের মানুষটি যে ওনার শরীরের স্বাস্থ্য ঠিক আছে কিনা তা জানতে ব্যতিগ্রস্ত ফোনের মালিককে অনেক বুঝিয়ে অবশেষে ফোন রাখতে সক্ষম হল। নীলুফার ফোন রেখেই চন্দ্রার দিকে তাকালো। চন্দ্রা মেয়েটি নিঃসন্দেহে অনেক সুন্দর। যে কোনো ছেলে মেয়েটিকে পেয়ে সৌভাগ্যবান মনে করবে। তাই হয়তো তার একমাত্র ছেলে পা পিছলে পড়েছে মেয়েটির প্রেমে। প্রথম যেদিন মেয়েটিকে ওর শ্বশুর নিয়ে এসেছিল এই বাড়িতে, সেদিনই মন কু ডেকেছিল। এই মেয়েকে এই বাসায় রাখতে দ্বিধাবোধ করেছে কে জানত। অতীতের আশ্রিতা হয়ে আসা মেয়েটি ভবিষ্যতে মির্জাবাড়ির বউ হয়ে যাবে। ভাগ্যের চাকা ঘুরতে সত্যিই সময় লাগে না। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন।
আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।